গঙ্গার তীরে জল জমা এই শান্ত ভূখণ্ড আজ যে কোটি কোটি মানুষের কোলাহল আর গগনচুম্বী অট্টালিকার ভার বহন করছে, তার শুরুটা ছিল একেবারেই নিস্তব্ধ। আজ আমরা যাকে কলকাতা নামে চিনি, ৩০০ বছর আগে তার অস্তিত্ব ছিল স্রেফ জঙ্গল, জলাভূমি আর কিছু জীর্ণ কুটিরে। ইতিহাসের ধুলো ঝেড়ে আজ আমরা ফিরে যাব সেই সময়ে যখন এই মহানগরীর ভাগ্য লেখা হচ্ছিল ভাগীরথীর তীরে কোনো এক বর্ষণ মুখর দিনে। ১৬৯০ সালের ২৪শে আগস্ট এক প্রবল ঝড় বৃষ্টির দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি জব চার্নক সুতানুটির ঘাটে পা রাখলেন। সেই সময়কার বাংলা ছিল মুঘল শাসনের অধীনে। চার্নক কি সেদিন জানতেন যে তার এই পদার্পণ ভারতের ইতিহাসের মোড় ঘুরিয়ে দেবে? সুতানুটি, গোবিন্দপুর আর ডিহি কলকাতা, এই তিনটি অখ্যাত গ্রামই ছিল আজকের এই বিশাল মহানগরীর প্রাথমিক ভ্রূণ, যা ধীরে ধীরে ব্রিটিশ সাম্রাজ্যের দ্বিতীয় রাজধানীতে পরিণত হবে। সেই সময়কার গ্রামগুলো ছিল মূলত কৃষিজীবী এবং তাঁতি সম্প্রদায়ের নিভৃত জনপদ। সুতানুটি ছিল সুতোর ব্যবসার প্রধান কেন্দ্র, যেখানে স্থানীয় শেঠ ও বসাকরা আদি কাল থেকে কারবার করতেন। গোবিন্দপুর ছিল কিছুটা জঙ্গলাকীর্ণ কিন্তু সমৃদ্ধ এলাকা, আর ডিহি কলকাতা ছিল ধর্মীয় ও তান্ত্রিক সাধনার ক্ষেত্র। এই শান্ত পরিবেশে তখনও ব্রিটিশদের কামানের গর্জন পৌঁছায়নি। কেবল শোনা যেত গঙ্গার মাঝিদের ভাটিয়ালি গান আর মাঝরাতের শেয়ালের ডাক। কিন্তু এই বিশাল ভূখণ্ডের প্রকৃত অধিপতি কারা ছিলেন? কলকাতার ইতিহাসের এক অবিচ্ছেদ্য এবং আভিজাত্যপূর্ণ অংশ হল সাবর্ণ রায়চৌধুরী পরিবার। ১৬৯৮ সালে এক ঐতিহাসিক চুক্তির মাধ্যমে এই প্রভাবশালী জমিদার বংশের কাছ থেকে ব্রিটিশরা ৩টি গ্রামের জমিদারি স্বত্ব কিনে নেয়। মাত্র ১৩০০ টাকার বিনিময়ে হস্তান্তরিত হওয়া সেই সামান্য দলিলই ছিল আজকের আধুনিক ভারতের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের মূল ভিত্তিপ্রস্তর। এই চুক্তিটি ছিল ব্রিটিশদের এক সুচতুর চাল। সাবর্ণ রায়চৌধুরী পরিবার শুরুতে তাদের পৈতৃক জমি ছাড়তে রাজি ছিলেন না, কিন্তু তৎকালীন মোগল শাহজাদা আজিম উস শানের বিশেষ নির্দেশে তারা এই হস্তান্তরে বাধ্য হন। এটি কেবল জমির মালিকানা বদল ছিল না, বরং এটি ছিল বাংলার স্বাধীন সত্তার ওপর ব্রিটিশদের প্রথম পরোক্ষ আঘাত। এভাবেই জন্ম নিল এক নতুন প্রশাসনিক কাঠামো, যা ধীরে ধীরে সারা ভারতে ছড়িয়ে পড়বে। জমিদারি পাওয়ার পর ইংরেজরা বুঝতে পেরেছিল কেবল বাণিজ্য করলেই চলবে না, এখানে নিজেদের আধিপত্য কায়েম করতে হবে। গঙ্গার তীরে গড়ে উঠল প্রথম ফোর্ট উইলিয়াম। জব চার্নকের সেই মাটির বসতি এখন আর কেবল কুটির নয়, ধীরে ধীরে ইটের ইমারতে পরিণত হতে শুরু করেছে। এই দুর্গটি হয়ে উঠল ইংরেজদের শক্তির প্রতীক, যেখান থেকে তারা নজর রাখতে শুরু করল বাংলার সুবা এবং মারাঠা দস্যুদের গতিবিধির উপর। ১৭৫৬ সালে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ উদ্দৌলা কলকাতা আক্রমণ করেন এবং ইংরেজদের সাময়িকভাবে হটিয়ে দেন, কিন্তু ইতিহাসের চাকা ঘুরে গেল পলাশীর প্রান্তরে। ১৭৫৭ সালের পর যখন ইংরেজরা আবার এই শহরে আধিপত্য ফিরে পেল, কলকাতার রূপ আমূল বদলে গেল। কোম্পানি সরকার বুঝতে পারল এই শহরকে কেবল বাণিজ্য কেন্দ্র নয়, একে একটি দুর্ভেদ্য প্রশাসনিক রাজধানী হিসেবে গড়ে তুলতে হবে। কলকাতার আসল প্রাণ লুকিয়ে আছে উত্তর কলকাতার ঘিঞ্জি গলিগুলোতে, যেখানে আজও থামাওয়ালা বারান্দা আর খড়খড়ি দেওয়া জানলাগুলো ইতিহাসের কথা বলে। শোভাবাজার রাজবাড়ি থেকে শুরু করে পাথুরিয়াঘাটার ঠাকুরবাড়ি, প্রতিটি রাজকীয় অট্টালিকার দেওয়ালে লুকিয়ে আছে বাবু কালচারের রহস্য। এই বনেদি বাড়িগুলো ছিল তৎকালীন বাংলার শিক্ষা, সংস্কৃতি এবং ব্রিটিশ বিরোধী ও ব্রিটিশপন্থী রাজনীতির এক অদ্ভুত সংমিশ্রণ কেন্দ্র। আপনারা যদি এই বিশাল অট্টালিকাগুলোর ঠাকুর দালানে দাঁড়ান, তবে আজও যেন সেই দুর্গাপূজার ঢাকের আওয়াজ আর ঝাড়লণ্ঠনের আলোয় উজ্জ্বল নাচঘরের নুপুর ধ্বনি শুনতে পাবেন। এই বনেদি পরিবারগুলোই ব্রিটিশদের সাথে ব্যবসায়িক সম্পর্কে জড়িয়ে কলকাতার অর্থনীতি বদলে দিয়েছিল, কিন্তু একই সাথে তারা ধরে রেখেছিল বাংলার নিজস্ব শিল্প ও সাহিত্যকে। এদের অন্দরমহলে যেমন ছিল অকল্পনীয় বিলাসিতা, তেমনি ছিল শাস্ত্রীয় সঙ্গীত আর জ্ঞান চর্চা।
জোড়াসাঁকোরের ঠাকুরবাড়ি বা মার্বেল প্যালেসের মতো স্থাপত্যগুলো কেবল ইট পাথরের ঘর নয়, এগুলো এক একটি চলমান টাইম ক্যাপসুল। এই বাড়িগুলোর অলিন্দে দাঁড়িয়েই বাংলার নবজাগরণের স্বপ্ন দেখা হয়েছিল, যেখানে রাজা রামমোহন রায় থেকে রবীন্দ্রনাথ ঠাকুর প্রত্যেকেই কোনো না কোনোভাবে কলকাতার এই বিশেষ সংস্কৃতির দ্বারা প্রভাবিত হয়েছিলেন। পশ্চিমী শিক্ষা আর দেশীয় ঐতিহ্যের এই মেলবন্ধন কলকাতাকে করে তুলেছিল সেকালের প্রাচ্যের লন্ডন। কলকাতার এই বিবর্তনের সাথে সাথে জন্ম নিয়েছিল এক অদ্ভুত বাবু কালচার। ব্রিটিশদের সান্নিধ্যে এসে যে নতুন জমিদার শ্রেণীর উদ্ভব হয়েছিল, তাদের জীবনযাত্রা ছিল রূপকথার মতো। হিরে জহরত খচিত পোশাক থেকে শুরু করে পায়রা ওড়ানো বা বুলবুলির লড়াইয়ের মতো অদ্ভুত সব শখে তারা মেতে থাকতেন। কিন্তু এই বিলাসিতার আড়ালেই তৈরি হচ্ছিল আধুনিক বাংলার সমাজ সংস্কারের ভিত, যা সমাজকে বদলে দেওয়ার প্রথম সোপান ছিল। উত্তর কলকাতার এই বনেদি বাড়িগুলোর স্থাপত্যশৈলী ছিল দেখার মতো। ইউরোপীয় করিন্থিয়ান স্তম্ভের শখে ভারতীয় ঠাকুর দালানের এক চমৎকার মেলবন্ধন দেখা যেত এখানে। মার্বেল প্যালেসের ভিক্টোরিয়ান মূর্তি থেকে শুরু করে শোভাবাজার রাজবাড়ির বিশাল সিংহদুয়ার, সবই যেন এক একটি নীরব সাক্ষী। এই বাড়িগুলোর অন্দরমহলে বসত বিশাল সব সভা, যেখানে দেশি বিদেশি পণ্ডিতরা মেধা ও মননের চর্চা করতেন। কলকাতার উন্নতির প্রধান চালিকা শক্তি ছিল গঙ্গা নদী। সুতানুটির সেই ছোট নদী বন্দরটি ধীরে ধীরে এশিয়ার অন্যতম ব্যস্ত বন্দরে পরিণত হতে শুরু করল। সারা পৃথিবী থেকে বড় বড় জাহাজ এসে ভিড়ত কলকাতার জেটিতে। নীল, তুলা, চা আর মশলার গন্ধে ম করত গঙ্গার বাতাস। এই বাণিজ্যিক উত্থানই কলকাতাকে অভাবনীয় সমৃদ্ধি এনে দিয়েছিল এবং শহরটি গ্রাম্য শান্ত পরিবেশ ব্যস্ত আন্তর্জাতিক বন্দরে রূপান্তরিত হয়েছিল। ঠিক এই সময়ে কলকাতায় এক নতুন মধ্যবিত্ত শ্রেণীর জন্ম হয়, যারা কেরানি বা পেশাদার হিসেবে ইংরেজদের অধীনে কাজ করতেন। তারাই ছিলেন আধুনিক শিক্ষিত সমাজের কারিগর। এদের হাত ধরেই কলকাতায় প্রথম ইংরেজি শিক্ষার প্রসার ঘটে। একদিকে যেমন বনেদি বাড়ির বিলাসিতা ছিল, অন্যদিকে তেমনি ছিল হিন্দু কলেজের তরুণ ছাত্রদের নতুন চিন্তাধারা। এই দুয়ের সংঘর্ষ ও সহাবস্থানই কলকাতাকে এক অনন্য চরিত্র দান করেছিল। 19 শতকের শেষের দিকে কলকাতার রাস্তায় প্রথম ঘোড়ায় টানা ট্রাম চলতে শুরু করল। এটি ছিল শহরের ইতিহাসে এক বৈপ্লবিক পরিবর্তন। যাতায়াত ব্যবস্থা উন্নত হওয়ার সাথে সাথে শহরের সীমানা আরও বাড়তে লাগল। ডালহাউসি স্কোয়ারের বিশাল প্রশাসনিক ভবনগুলো তৈরি হয়ে শহরটিকে এক রাজকীয় রূপ দিল। তিলোত্তমার রূপ এখন আর কেবল মাটির রাস্তা নয়, বরং গ্যাস বাতি আর চওড়া রাস্তার ঝলমলে এক মায়াবী শহর। কলকাতার ইতিহাস কেবল ব্যবসার নয়, এটি ছিল বিভিন্ন ধর্মের মিলন ক্ষেত্র। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি যখন ব্রাহ্ম ধর্মের প্রচারে ব্যস্ত, তখন বাগবাজারের গলিগুলোতে শ্রীরামকৃষ্ণ আর স্বামী বিবেকানন্দের বাণী প্রতিধ্বনিত হচ্ছিল। একই শহরে একদিকে গির্জার ঘণ্টা, অন্যদিকে কালীঘাটের সন্ধেপতি আর মসজিদের আজান, সব মিলেমিশে এক অদ্ভুত ধর্মনিরপেক্ষতার আবহ তৈরি করেছিল, যা কলকাতার আদি পরিচয়। ডকুমেন্টারির এই অংশে আমরা দেখি কলকাতা কেবল ব্রিটিশদের রাজধানী ছিল না, বরং এটি হয়ে উঠেছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রধান কেন্দ্র। উত্তর কলকাতার ছোট ছোট ক্লাবগুলোতে বিপ্লবীদের আনাগোনা বাড়তে শুরু করে। ব্রিটিশদের তৈরি করা আধুনিক শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থা তাদের বিরুদ্ধেই অস্ত্র হয়ে দাঁড়াতে শুরু করল। এভাবেই 20 শতকের শুরুতে কলকাতা এক চরম রাজনৈতিক অস্থিরতা ও নবজাগরণের সন্ধিক্ষণে দাঁড়িয়েছিল। 3টে তুচ্ছ গ্রাম থেকে শুরু হওয়া সেই যাত্রা আজ এক বিশাল মহিরুহে পরিণত হয়েছে। আজ কলকাতা আধুনিক, দ্রুতগামী এবং কোলাহলপূর্ণ, কিন্তু জিপিওর সাদা দেওয়াল কিংবা রাজভবনের বিশাল দরজায় আজও সেই পুরনো কলকাতার রাজকীয় ছায়া রয়ে গেছে। জব চার্নকের সেই সুতানুটি আজ বড়বাজারের ব্যস্ততায় মিশে গেছে, আর গোবিন্দপুরের গ্রাম্য জীবন আজ ময়দানের সবুজ ঘাসের নিচে চিরতরে ঘুমিয়ে আছে। ইতিহাস কোনোদিন মরে যায় না, সে কেবল সময়ের সাথে সাথে নিজের রূপ বদলায়। কলকাতার প্রতিটি ধূলিকণা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা এক বিশাল এবং গৌরব উজ্জ্বল উত্তরাধিকারের অংশ। আমাদের এই শহর হয়তো অনেকটা আধুনিক হয়েছে,
কিন্তু তার আত্মা আজও সেই গঙ্গার শীতল হাওয়ায় আর বনেদি বাড়ির ভাঙা বারান্দায় ফিসফিস করে পুরনো দিনের সেই বীরত্ব আর বিয়োগান্তক গল্পগুলো বলে যায়। তিলোত্তমার এই রূপকথা শেষ হওয়ার নয়। যতবার গঙ্গার জোয়ারে জল বাড়বে, ততবার এই শহরের পরতে পরতে জমে থাকা ইতিহাস নতুন করে প্রাণ পাবে। আমরা হয়তো থাকব না, কিন্তু কলকাতার এই 3 গ্রামের রহস্যময় বিবর্তন চিরকাল বেঁচে থাকবে উত্তরপুরুষের মুখে মুখে। কারণ কলকাতা কেবল একটি ভৌগোলিক মানচিত্র নয়, কলকাতা হলো বেঁচে থাকার এক অনন্ত ভালোবাসা।